ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড না থাকলে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কোনো স্কিম বাছাই করাটা অনেকটা প্রাচীন কোনো স্ক্রিপ্ট ডিকোড করার মতোই কিন্তু একটা শক্ত জটিল ব্যাপার। তাই বেশিরভাগ মানুষ কি করেন জানেন? রেটিং দেখে। 5 স্টার মানেই সেই স্কিম একদম পারফেক্ট, খুব ভালো গ্যারান্টি দেবে ইন ফিউচার, আর সেটা দেখেই ব্যাস তাদের ডিসিশন নেওয়া কমপ্লিট আর ইনভেস্টমেন্ট করাও হয়ে গেল। আর এখন তো খুব সহজ, এক ক্লিকেই ইনভেস্টমেন্ট। নো কিডিং, আই অলসো স্টার্টেড মাই ইনভেস্টিং জার্নি ইন এক্স্যাক্ট ওয়ে। আমিও ভাবতাম হাই রেটেড অর্থাৎ 5 স্টার মানেই হাই রিটার্ন, নো রিস্ক, গ্যারান্টেড রিটার্ন। কিন্তু একটা সময় পরে এই যে ধারণা, এই ধারণা কিন্তু আমার ভেঙে গেল, এই বাবলটা বার্স্ট করলো। দুটো 5 স্টার রেটেড ফান্ড, এবং সেই ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন দেখবেন ভবিষ্যতে গিয়ে দুটোর পারফরমেন্স আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এদের মধ্যেই উদাহরণ দেওয়ার জন্য আমি বলি, নাম্বার 1 হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রাইমা ফান্ড, যেটা কিনা মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ছে। এছাড়াও মিরা অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড, যেটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই দুটো ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করা হলো দেখা গেল ভবিষ্যতে অর্থাৎ আফটার 5 ইয়ার্স মিরা অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু বেঞ্চমার্কে বিট করে গেল। অন্যদিকে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রাইমা ফান্ড কিন্তু বেঞ্চমার্কে বিট করা তো দূরের কথা, সেটা 2 বছর 3 বছর 5 বছর পরেও কিন্তু পারফরমেন্স একদম জিরো, সে কিন্তু কোনো রকম ভালো পারফরমেন্স একদম করতে পারেনি। এখানেই আমার রিয়েলাইজেশন হলো যে টপ পারফর্মিং যে ফান্ডগুলো রয়েছে সব সময় কিন্তু সেগুলো অতীতের হিসাব করে তারপরে তাদের মাথায় কিন্তু ওই ট্যাগটা বসানো হচ্ছে, সেটা 5 স্টার 4 স্টার হোয়াট এভার। কিন্তু সেই স্টার রেটিংটা দেখেই আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তার মানে কিন্তু তারা ভবিষ্যতেও যে সেম পারফর্ম করবে তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই, কনসিস্টেন্সির কোনো গ্যারান্টি নেই, রিটার্নের কোনো গ্যারান্টি নেই, এমনকি বেঞ্চমার্কেও বিট নাও করতে পারে। ঠিক এই মুহূর্তেই তাহলে একটা প্রশ্ন আপনার মাথায় আসবে যে তাহলে সঠিক মিউচুয়াল ফান্ড স্কিম চুজ করার জন্য আমরা কি করব, কোন কোন পদ্ধতি অবলম্বন করব। তো এই ভিডিওটা পুরোটা যদি আপনি দেখেন তাহলে একদম সিম্পলিয়েস্ট 5টা ওয়ে আমি বলে দেব। এই 5টা ওয়েতে আপনি যদি রিসার্চ করেন, অ্যানালাইজ করেন, তাহলে আপনার পারফেক্ট ফান্ড আপনি চুজ করতে পারবেন। এই প্রসেস আপনাকে শেখাবে যে ব্লাইন্ডলি কোনো রেটেডকে ফলো না করে কনফিডেন্টলি আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কনফিডেন্টলি কিভাবে আপনি আপনার সঠিক স্কিম অ্যানালাইজ করবেন এবং চুজ করবেন। স্টেপ 1, বিফোর চুজিং এনি ফান্ড প্লিজ ক্লারিফাই ইউর গোল অ্যাট ফার্স্ট। ফান্ড ঠিক করার আগেই আপনার গোলটা ঠিক করুন। যেমন ধরুন আপনি যদি সঠিক ডেফিনেশন অর্থাৎ আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন এটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, যেমন আপনার গোল 15 বছর বা 20 বছরও হতে পারে, এবং সেই সাথে আপনি কতটা রিটার্ন আশা করছেন এবং তার সাথে সাথে আপনি কতটা রিস্ক নিতে পারবেন, আপনার সেই রিস্ক অ্যাপেটাইটটাও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে কোন স্কিমটা আপনার জন্য বেটার। এক্ষেত্রে আপনি যদি রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী বুঝতে পারেন যে আপনি মিডিয়াম টু হাই রিস্ক নিতে পারেন, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ কিন্তু একদম পারফেক্ট হবে। কারণ এক্ষেত্রে আপনার ফ্লেক্সি ক্যাপের মধ্যে থাকছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। তাহলে আপনি যদি ডিসিশন নিয়েই নেন যে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন তাহলে তার জন্য কিন্তু আগে আপনার প্রয়োজন গোলটা ক্লিয়ার করা। একবার যদি আপনার গোল ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনার ক্যাটাগরিও ক্লিয়ার হয়ে যাবে যে কোন ক্যাটাগরি আপনার জন্য পারফেক্ট। তো অ্যাজ পার ইউর রিস্ক অ্যাপেটাইট আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ তাহলে পারফেক্ট হচ্ছে। এবার ফ্লেক্সি ক্যাপ যখনই পারফেক্ট হবে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে টপ 4টে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর ফ্লেক্সি ক্যাপ ফান্ড দেখার জন্য স্টেপ 2, রোলিং রিটার্ন দিয়ে ফান্ড স্ক্রিন করার চেষ্টা করুন, কারণ এই স্টেপটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ রোলিং রিটার্ন আপনি যদি দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ফান্ডের যে আসল পার্সোনালিটি সেই পার্সোনালিটি আপনি কিন্তু বুঝতে পারবেন। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এই রোলিং রিটার্ন কি। রোলিং রিটার্নের অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ফিক্সড পিরিয়ড না দেখে আপনি মাল্টিপল ওভারল্যাপিং পিরিয়ড দেখে সেক্ষেত্রে সেই স্কিমের পারফরমেন্সটা যাচাই করার চেষ্টা করুন।
অর্থাৎ ধরুন আপনি মনে করছেন কোনো স্কিমের 5 বছরের পারফরমেন্স চেক করবেন এবং সেই 5 বছরের পারফরমেন্স চেক করার জন্য আপনি যথারীতি কোনো ওয়েবসাইটে চলে গেলেন এবং সেখান থেকে ধরুন 2020 সাল থেকে 2025 সাল অবধি আপনি চেক করলেন, 5 বছরের ওভারঅল রিটার্ন আপনি চেক করতে পারলেন। কিন্তু এইভাবে চেক না করে আপনি ধরুন 2016 থেকে 2021 সাল ওই 5 বছরে সেই স্কিম কত রিটার্ন দিয়েছিল, তারপরে দেখলেন 2017 থেকে 2022 সেই 5 বছরে কত রিটার্ন দিল, 2018 থেকে 2023, 2019 থেকে 2024, এইভাবে আপনি যদি ওভারল্যাপিং পিরিয়ডের রিটার্নগুলো যাচাই করেন এবং জাজ করার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ফান্ডের পার্সোনালিটি কি আছে। অর্থাৎ আমাদের শুধুমাত্র রিটার্ন দিলেই কিন্তু হবে না, সেই রিটার্নের সাথে সাথে আমাদের জার্নিটা কেমন সেই জার্নিটাও কিন্তু আমাদেরকে চেক করতে হবে। এইভাবে আপনি যদি মাল্টিপল টাইম পিরিয়ডের ওভারল্যাপিং পারফরমেন্স দেখার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ফান্ড অ্যাকচুয়ালি খুব ভালো পারফর্ম করছে আর কোন ফান্ড লাকিলি ভালো পারফর্ম করছে। আপনি কোনো ফ্রি ওয়েবসাইট থেকেও এগুলো চেক করতে পারেন, আবার আপনি কিন্তু চাইলে কোনো পেইড প্ল্যাটফর্ম থেকেও চেক করতে পারেন। এবার ফ্রির ক্ষেত্রে হয়তো আপনি 5 বছরের বেশি হয়তো নাও পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 to 3 ইয়ার্স, অর্থাৎ এক একটা প্ল্যাটফর্মের জন্য এক একটা টাইম পিরিয়ড তারা ফ্রিতে সার্ভিস দিচ্ছে এবং সেগুলো যদি চেক করেন তো খুব ভালো কথা। আর যদি আপনি মনে করেন কোনো পেইড প্ল্যাটফর্ম থেকে চেক করবেন, তো সেক্ষেত্রে সেখান থেকে তো অনায়াসে আপনি 10 বছরের চেষ্টা করলেই কিন্তু ওভারল্যাপিং যে পারফরমেন্স সেগুলো চেক করতে পারবেন। তো এগুলো চেক করলে দেখতে পাবেন যে উদাহরণ হিসাবে আপনার বোঝার জন্য বলছি, ধরুন আপনি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, ব্যাংক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ এবং কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ, এই 4টে ফান্ড চুজ করেছেন। তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখনই ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপের পারফরমেন্স চেক করতে যাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার যে এই স্কিমটা ফ্লেক্সি ক্যাপ স্কিমটা কিন্তু স্টার্ট হয়েছে 2022 সাল থেকে। তাহলে প্রথম অবস্থাতেই আপনার সেই রিসার্চের সময় কিন্তু আপনি যে শর্ট লিস্টেড করেছিলেন 4টে ফ্লেক্সি ক্যাপ, তার থেকে ব্যাংক অফ ইন্ডিয়া বাদ চলে গেল। তো এভাবেই আপনার কিন্তু লিস্টটা শর্ট হতে থাকবে, পারফরমেন্স সঠিকভাবে আপনি যাচাই করতে পারবেন। স্টেপ 3, রোলিং রিটার্ন প্লট করে সেই স্কিমের জার্নিটাকে বোঝা। আর এর ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার নয়, আপনার কাছে চলে আসবে কিন্তু একটা ভিজুয়াল কম্প্যারিজন গ্রাফ। এইভাবে রোলিং রিটার্ন গ্রাফ দেখার সময় আমরা আরও দেখব অ্যাভারেজ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডাউনসাইড পিরিয়ড। কারণ আমরা যখন কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করব, সেই স্কিমের রিটার্নটা যতটা গুরুত্বপূর্ণ, সেই রিটার্নের সাথে সাথে আমাদের যে জার্নিটা, সেই জার্নিটা কতটা স্মুথ, জার্নিটা কতটা টাফ, সেগুলো বোঝাটাও কিন্তু আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। এবার আমরা চেক করব স্টেপ 4, অর্থাৎ স্টেপ 4-এ রয়েছে রিস্ক রেশিও চেক। এই রিস্ক রেশিও যখন চেক করবেন, সেই সময় আমাদেরকে কিন্তু শার্পে রেশিও চেক করতে হবে, আপসাইড ক্যাপচার দেখতে হবে এবং ডাউনসাইড ক্যাপচার রেশিও কিন্তু চেক করতে হবে। এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে শার্পে রেশিও কি? শার্পে রেশিও হলো, এক কথায় আমি যদি বলতে চাই, 1 ইউনিট রিস্ক নিয়ে সেই স্কিম কতটা রিটার্ন জেনারেট করলো। সেই সাথে আমরা চেক করব আপসাইড রেশিও, অর্থাৎ মার্কেট যখন বুল ফেজে থাকবে সেই সময় সেই স্কিম কতটা ভালো পারফর্ম করবে। তারপরে আমরা চেক করব ডাউনসাইড ক্যাপচার রেশিও, অর্থাৎ মার্কেট যখন ক্র্যাশ করবে, আন্ডার পারফর্ম করবে, সেই সময় সেই স্কিম আপনার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টকে কতটা প্রোটেক্ট করার ক্ষমতা সে রাখবে। এখানেই কিন্তু এই সমস্ত ফান্ডগুলোর পার্সোনালিটি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই পার্সোনালিটি যখন ক্লিয়ার হয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ। আর তার সাথে সাথে যে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ যদি আপনি দেখেন, এক্ষেত্রে কিন্তু পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ভ্যালু ইনভেস্টিংয়ে মন দিচ্ছে, আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু ব্যালেন্সড, অর্থাৎ ও মার্কেট যখন একটা আপ মুভমেন্ট দেবে তখনও কিন্তু একরকম পারফর্ম করবে, ও ওর গতিতেই চলবে। আবার যখন আন্ডার পারফর্ম করবে মার্কেট, তখনও কিন্তু ও খুব বেশি ভোলাটিলিটি দেখাবে না, অর্থাৎ নিজেকে ব্যালেন্স করতে পারে পুরো সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু নিজে একটা ব্যালেন্স সিচুয়েশনে রাখতে পারে। এবার দেখা যাচ্ছে এই সমস্ত রিসার্চ করার পরে আপনি দেখলেন যে 3টে যে স্কিম,
তিনটে স্কিম, সেটা আমি যে নামগুলো বললাম সেই নামগুলো নাও হতে পারে, আপনার পছন্দের কোনো তিনটে স্কিমে হয়তো এত প্যারামিটার আলাদা আলাদা হলেও রিটার্নটা সেম, কিন্তু রিটার্নটা সেম হলেও আপনি কি ধরনের মানসিকতার মানুষ, আপনার কতটা রিস্ক টেকিং পাওয়ার রয়েছে, আপনি কতটা ভোলাটিলিটি সহ্য করতে পারবেন, এই সমস্ত দিকগুলো যখন আপনি বিচার করবেন, যখন আপনি অ্যানালাইজ করবেন, চুজ করবেন, তখন কিন্তু এই সমস্ত ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো ভীষণই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাকে বুঝতে এটা সাহায্য করবে যে আপনি কি ধরনের মানুষ, কতটা সাইকোলজিক্যাল প্রেশার আপনি নিতে পারেন, কতটা ভোলাটিলিটি আপনি সহ্য করতে পারেন, আপনি আপ মুভমেন্টকে কিভাবে দেখেন, আপনি ডাউন মুভমেন্টে অর্থাৎ মার্কেট যখন আন্ডার পারফর্ম করবে তখন আপনি কতটা ভোলাটিলিটি সহ্য করতে পারবেন, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি ইনভেস্টমেন্টের ডিসিশনটা নেবেন। তো এক্ষেত্রে দেখুন, হতে পারে তিনটে যে স্কিমের নাম বললাম, এই তিনটে স্কিমই নয় শুধুমাত্র, আপনি আপনার পছন্দের তিনটে স্কিম দিয়েও এই পদ্ধতিতে আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে ওভারঅল একটা টাইমের পরে হয়তো অ্যাভারেজ রিটার্নটা সেমই আসছে তিনটে স্কিম থেকে, কিন্তু শুধুমাত্র রিটার্ন নয়, জার্নিটাও ম্যাটার করে। আপনি কতটা পিস অফ মাইন্ড নিয়ে ইনভেস্টমেন্ট করে থাকছেন 5 বছর, 7 বছর, 10 বছর ধরে, আর নাকি আপনি যখন ইনভেস্টমেন্টের যে পিরিয়ডটা ধরে আপনি ইনভেস্টেড রয়েছেন তখন আপনার কতটা মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে, এটাও কিন্তু ম্যাটার করে। তাই ইনভেস্টমেন্ট করার আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু একদম ইগনোর করবেন না। স্টেপ 5 হচ্ছে ফান্ড ম্যানেজারের স্টাইল বুঝুন। ফান্ড ম্যানেজারের স্টাইল বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য ফান্ড ম্যানেজার চেক করার কি আছে, প্রত্যেকেই তো ট্যালেন্টেড, প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড, কিন্তু তা সত্ত্বেও আমাদের যাচাই করাটা কিন্তু ভীষণ জরুরি। কারণ ফান্ড ম্যানেজার কিন্তু তার স্টাইলেই ফান্ডটাকে ম্যানেজ করেন। কিছু কিছু ফান্ড ম্যানেজার আছেন ভীষণ অ্যাগ্রেসিভ, কিছু কিছু ফান্ড ম্যানেজার আছেন কিন্তু মডারেট রিস্ক টেকার, ভ্যালু ইনভেস্টমেন্টে বিশ্বাস করেন, আবার কিছু কিছু ফান্ড ম্যানেজার আছেন গ্রোথ স্টাইলে বিলিভ রাখেন। যেমন ধরুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আগে ছিলেন প্রশান্ত জৈন স্যার, সেই প্রশান্ত জৈন স্যার কিন্তু ভ্যালু স্টাইলে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করতো, কিন্তু তারপরে যিনি আসলেন রশনি জৈন কিন্তু গ্রোথ স্টাইলে ইনভেস্টমেন্ট পছন্দ করে। আবার অন্যদিকে আপনি যদি কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপের পারফরমেন্স দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ান্টের যে কোয়ান্টের পারফরমেন্স কিন্তু ভীষণই অ্যাগ্রেসিভ। কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপের কথা বলছে, ভীষণই অ্যাগ্রেসিভ ওয়েতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, অ্যাগ্রেসিভভাবে ডিসিশন নেওয়া হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু হাই ভোলাটিলিটি রয়েছে। তো যারা লো রিস্ক নিতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই স্কিমটা কিন্তু সঠিক নয়, পারফেক্ট নয়। আবার অন্যদিকে আপনি যদি পরাগ পারেখ যে ফ্লেক্সি ক্যাপ সেটা যদি দেখেন, কিন্তু ডাউন মার্কেটেও ভীষণভাবে শাইনিং করছে, অর্থাৎ ডাউন সাইড প্রোটেক্ট করে অলওয়েজ চলে। তো এই পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপের যিনি ফান্ড ম্যানেজার তার নাম হচ্ছে রাজীব ঠাক্কর। এবার রাজীব স্যার কিন্তু ভ্যালু স্টাইলে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপের ফরেন ইকুইটিতেও এক্সপোজার রয়েছে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এক একটা ফান্ডের ফান্ড ম্যানেজারের যে স্টাইল, সেই স্টাইলটার সাথে আমাদের পার্সোনালিটি কতটা ম্যাচ করছে। এই উভয়ের পার্সোনালিটি যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু হতে পারে আপনি এখান থেকে আপনার মনের মতো একটা রিটার্ন আশা করতে পারেন। দেখুন, ফিউচারকে কখনোই প্রেডিক্ট করা সম্ভব নয়, মার্কেটের কিন্তু এটা নেচার। ইকুইটি মার্কেট ভোলাটাইল, এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবেই, কিন্তু তার মধ্যেও আপনি কতটা সহ্য করতে পারেন, আপনার ফিউচার গোল কি আছে, এবং আপনার যে জার্নিটা, এই জার্নিটা আপনি কতটা মেনে নিতে পারবেন ভোলাটিলিটিটাকে, সেগুলোর সাথে ম্যাচ করেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ আপনি যেখানে দশকের পর দশক, ধরুন 10 বছর, 20 বছর, 30 বছর ধরে ইনভেস্টমেন্ট করে রাখবেন, যারা রিটায়ারমেন্টের প্ল্যান করেছে 30 বছর বয়সে, তারা ধরুন আগামী 30 বছর ধরে ইনভেস্টমেন্ট করে রাখবে। তো এবার আপনি বলুন, এই 30 বছর ধরে আপনি একটা জার্নির মধ্যে দিয়ে যাবেন, সেই জার্নিটা
যদি আপনার মাইন্ডসেটের সাথে সঠিকভাবে না যায়, পুরো যদি বিপরীতধর্মী হয়, তাহলে রিটার্নটা তো হয়তো জেনারেট হয়েই যাবে, কারণ লং টার্ম আপনি টিকে থাকলে এখান থেকে খুব ভালো ওয়েলথ ক্রিয়েট হয়, কিন্তু জার্নিটা তো সুখকর হলো না। না, আমাদের তো শুধুমাত্র রিটার্নটা দেখলে হবে না, আমাদের জার্নিটাও দেখতে হবে। কারণ মাঝ রাস্তায় আপনার যদি জার্নিটা পছন্দ না হয়, তাহলে তো আপনি সেই যে জাহাজে আপনি উঠে বসেছিলেন একটা লক্ষ্যের জন্য, গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই তো আপনি জাহাজ থেকে নেমে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। তাই অতি অবশ্যই আপনাকে কিন্তু ফান্ড ম্যানেজারের বিহেভিয়ারও বুঝতে হবে। বহু মানুষ যারা স্টার রেটিং এর উপর ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট করে, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়। প্রবলেমটা হচ্ছে এই যে স্টার রেটিং, এটা কিন্তু টোটালি পাস্ট ডেটা বেসড, অর্থাৎ পাস্টের যে ডেটা সেই ডেটার উপর বেসড করে হয়েছে। তবে এটা কিন্তু পাস্ট বলতে এমন নয় যে 8 বছর 10 বছরের পুরনো, এটা রিসেন্ট পাস্টের উপর কিন্তু ডিপেন্ড করে ডেটাটা তৈরি হয়। এবার আপনি যদি রিসেন্ট কোনো ডেটা দেখে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু লং টার্ম আপনি যেখানে ভাবছেন যে একটা স্কিমে 5 বছর 10 বছর 15 বছর ধরে টিকে থাকবেন, তাহলে সেটা একটা ভুল ডিসিশন। অর্থাৎ স্টার রেটিং দেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এটা আপনাকে মিসলিড করবে, ভুল পথে চালিত করবে। কারণ হতে পারে লাস্ট 2-3 মাসে 4 মাসে হয়তো খুব ভালো পারফর্ম করেনি, কিন্তু এই স্কিমগুলো হয়তো লাস্ট 5 বছর ধরে আপনি যদি ওভারল্যাপিং পিরিয়ডের রিটার্ন দেখেন, তাহলে সেটা হয়তো খুব ভালো। কারণ এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে দেখা গেছে যে প্রশান্ত জৈন কিন্তু 2016 থেকে 2020-র মধ্যে তার যে স্ট্র্যাটেজি, সেটা খুব ভালো ফেভার না করলেও লং টার্মে যদি আপনি সিএজিআর দেখেন, তাহলে দেখবেন এই 20% সিএজিআর বেঞ্চমার্কের যে রিটার্ন, সেই রিটার্নকে কিন্তু স্ম্যাশ করে দিয়েছে। তাহলে যারা ইনভেস্টমেন্ট করার আগে শুধুমাত্র স্টার রেটিং দেখছে অথচ স্টাইলটা বুঝছে না, তাহলে কিন্তু এই স্টার রেটিং যদি চেক করে, সেই স্টার রেটিং কিন্তু মিসলিড করবে। তবে অনেক ইনভেস্টাররা কিন্তু আছেন অ্যানালাইসিস করতে অতটা পছন্দ করেন না। তো যারা কোনো রকম অ্যানালাইসিস করতে পছন্দ করেন না, নিশ্চিন্তে কোনো রকম একটা রিটার্ন হলেই হলো, জাস্ট ব্যাংকের যে রিটার্ন সেটাকে বিট দিলেই হলো, এরকম যদি চিন্তা ভাবনা নিয়ে ইনভেস্টমেন্ট করতে যান, তাদের জন্য সব থেকে সহজ হচ্ছে ইন্ডেক্স ইনভেস্টিং অপশান। এবার ইন্ডেক্স ইনভেস্টিং অপশানে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে এটা হচ্ছে একদম ইজিয়েস্ট, সিম্পলিয়েস্ট, সেফেস্ট একদম ইনভেস্টমেন্ট অপশন। নো ফান্ড পিকিং, নো ফান্ড ম্যানেজার গেসিং, নো স্ট্রেস। ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে প্যাসিভ ফান্ড শেয়ারে 7% থেকে 17% ইনভেস্টমেন্ট কিন্তু ইনক্রিজ হয়েছে। অর্থাৎ আগে যে পরিমাণ মানুষ প্যাসিভ ফান্ডকে ভালোবাসতো, তার থেকেও কিন্তু এখন আরও বেশি সংখ্যক মানুষ ভালোবাসছেন প্যাসিভ ফান্ডকে, এবং তারা ইনভেস্টমেন্ট করছেন এই ইন্ডেক্স অপশানে গিয়ে। এই ইন্ডেক্স ইনভেস্টিং অপশানে গিয়ে আপনিও ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আপনি যদি মনে করেন অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আমি যে 5টা স্টেপ বললাম, এই 5টা স্টেপে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে গিয়ে আপনি সঠিক স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটার মধ্যে আমি যতগুলো স্কিমের নাম বলেছি, কোনো স্কিমে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদেরকে বলিনি, আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাস বোঝানোর জন্য যে কিভাবে আমাদের রিসার্চ করা উচিত, তার জন্যই কিন্তু এই স্কিমগুলোর নাম নিয়েছি। তাই এমন নয় যে আমি বলেছি মানেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করে দেবেন, এটা অতি অবশ্যই মাথায় রাখবেন। আর এরপর যদি আপনি মনে করেন যে অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না, আবার প্যাসিভ ফান্ডেও ইনভেস্টমেন্ট করবেন না, অর্থাৎ আপনি চান অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে কিন্তু রিসার্চের ঝামেলাটা নিতে চাইছেন না, তাহলে কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটালের প্ল্যাটফর্মটা ইউজ করতে ভুলবেন না। গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করুন, এবং সেখানে সামান্য কিছু ফর্মালিটিস যেটা মেনটেন করতে হয় লগ ইন করার সময়, সেগুলো করার পরেই কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন। আর অতি অবশ্যই যদি আপনাদের স্কিম চুজে কোনো সমস্যা হয় বা প্ল্যাটফর্ম রিলেটেড কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, আপনার প্রিয় মানুষ, কাছের মানুষদের কাছে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন।